সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার কাছে জানতে চাই যে আমরা এখন যে সময়টা অতিবাহিত করছি, মানে আমরা ইতিহাসে তো এরকম সময় আমাদের আরো এসেছিল নাকি? এই যে একদম যদি আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বলি, ইতিহাসে বহু ক্রান্তিকাল এসেছে, আমাদের ইতিহাসেও এসেছে। এখন মনে হয় আর একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, কারণ এমন একটা সময় যখন বাংলাদেশে জন্ম হয়েছিল যে আদর্শ লক্ষ্য অভিলক্ষ্য নিয়ে, সেগুলোই যেন এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, সেগুলো আক্রমণের শিকার। সেই জন্যে বাংলাদেশের অস্তিত্বের শিকড়টি নিয়ে মনে হয় একটু টান পড়ে গেছে। সুতরাং এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ক্রান্তিকাল হিসেবে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করতে পারব। কিন্তু সেখান থেকে তো আমরা ওই যে ক্রান্তিকাল ছিল সেখান থেকে তো আমরা বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি সেটাই ইঙ্গিত করছিলাম যে ধরা যাক, আমি একটু পেছন থেকে শুরু করতে চাই যে শশাঙ্ক যখন এই জনপদে অর্থাৎ অবিভক্ত বাংলায় যখন প্রথম একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন 594-তে, তারপরে শশাঙ্কের লোকান্তরণ হলো 637-এ। তো 594-637 বাংলা অঞ্চলে মোটামুটি এক ধরনের স্থিতিশীলতা ছিল। অবশ্য শশাঙ্কের শাসনটি খুব একটা জনপ্রিয় ছিল না। একই সঙ্গে শশাঙ্ক আজকের পশ্চিমবঙ্গ এলাকা পর্যন্ত তার শাসন বিস্তৃত করেছিল, কিন্তু পূর্ববঙ্গ যে আজকে বাংলাদেশ, সেখানে তিনি হাত দেননি। তার কারণ এখানে অনেক ছোট ছোট রাজারা একে অপরের সঙ্গে লড়াই করছিল, কে বড় রাজা হবে। কাজে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি ছিল, সেটা জন্যই সাহস পাননি। কিন্তু যা হোক, 637 থেকে 750 এই যে সময়কাল, দারুণ অরাজক একটি সময় ছিল। মানুষের প্রাণের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না। সেই জন্যেই ইতিহাসের সময়টাকে বলা হয়েছে মাৎসান ন্যায়, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে আর কি। মাৎসান ন্যায় ছিল বাংলার ইতিহাসের সবচেয়ে বড় ক্রান্তিকাল, কিন্তু সেটি অবসান হয়ে গেল 750-এ, যখন গোপাল নামে একজন রাজাকে মনোনীত করা হলো। তিনি রাজবংশের কেউ ছিলেন না, ক্ষত্রিয়, কিন্তু তার শাসক হবার গুণাবলী ছিল বলেই প্রকৃতিপুঞ্জ অর্থাৎ জনপ্রতিনিধিদের নিয়ে একটা সামাজিক সংগঠন, যাকে আমরা আজকের যুগে সিভিল সোসাইটি বলতে পারি, যদিও একেবারে তুলনাটা খুবই দুর্বল, তবু তারা মিলে ঠিক করলো যে এই ব্যক্তিটি আমাদের শাসন উপহার দেবে, সুশাসন নিশ্চিত করবে। তো ক্রান্তিকালটা কেটে গেল, কারণ গোপাল তিনি তার অর্পিত দায়িত্বটি সঠিকভাবে পালন করেছিলেন। বাংলা রাজ্যটি সারা উপমহাদেশে বেশ শক্তিশালী হয়ে উঠেছিল এবং একে বেশ সম্মান শ্রদ্ধা করা হতো আর কি। তো ধরুন এই একটা ক্রান্তিকাল। এরপরে অসংখ্য ক্রান্তিকাল এসেছে এই ধরনের, কিন্তু বাংলার ইতিহাস বলে দিচ্ছে বাঙালি বা এই জনপদের মানুষ সম্মিলিত প্রচেষ্টায় এই ক্রান্তিকাল অতিক্রম করে গেছে। আবার ধরুন আমাদের 47-এ পাকিস্তানের সঙ্গে আমাদের যোগ হয়ে গেল, আমাদের একটা বিশেষ ক্রান্তিকালের পরিপ্রেক্ষিতে। পাকিস্তান নিয়ে আমাদের যে ভাবনাটা ছিল বাঙালি মুসলমানের, সেটি ইসলাম ভিত্তিক কোনো ভাবনা ছিল না। ছিল এই যে অগ্রসর হিন্দু সমাজের প্রতিদ্বন্দ্বিতাহীন একটি দেশ পাওয়া যাবে, যেখানে মুসলমানরা অন্তত নির্বিঘ্নে তাদের জীবন জীবিকা নিশ্চিত করতে পারবে। তো সেই লক্ষ্যটি কিন্তু অর্জিত হলো না যখন দেখা গেল পাকিস্তানটি হয়ে গেল। 47 থেকে 71 পর্যন্ত 24 বছর 4 মাস 3 দিন পাকিস্তানের সঙ্গে আমাদের থাকতে হয়েছিল, অর্থাৎ 8883 দিন। এই সারাটি সময়কে আমি বলবো ক্রান্তিকাল, কারণ সারাটি সময় আমাদের লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে আমাদের অধিকার আদায় করবার জন্যে। তারপরে ধরুন এই লড়াই সংগ্রামের পৌনঃপুনিকতা ধারাবাহিকতায় অনিবার্য একটি পর্যায়ে চলে এলো
সবচেয়ে বড় ক্রান্তিকাল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ চলে আসলো। আমরা ৯ মাসের মুক্তিযুদ্ধ করে সেই ক্রান্তিকাল সফলভাবে অতিক্রম করে গেছি আর কি। তো দেখুন, তারপরে এলো ৭৫-এর ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর, ৭ই নভেম্বর, সেটি অতিক্রম করা গেল। কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত যেভাবেই হোক না কারণ অনেক বৈশিষ্ট্য ধারণ করেছে। তারপরে ধরুন ৯০ আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা রাজনৈতিক ঐকমত্য আমরা লক্ষ্য করলাম। ঠিক ৭১-এ যেমন ধরনের ঐকমত্য ছিল কিছু রাজাকার বাদ দিয়ে, কিন্তু ৯০-তে এসে দেখা গেল যে যারা স্বাধীনতা বিরোধী তারাও কিন্তু এই রাজনৈতিক ঐকমত্যের সঙ্গে নিজেদেরকে মিলিয়ে ফেললো আর কি। তো এমনি ভাবে যদি আমি ধারাবাহিকভাবে বাংলাদেশের পেছনের ইতিহাসটা দেখি তাহলে একাধিক ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। তবে আমার কাছে মনে হচ্ছে বর্তমান ক্রান্তিকালটি অত্যন্ত জটিল, কঠিন। এখন যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্ব আছে কি নেই তা নিয়ে অন্তত আমি বেশ প্রশ্নবিদ্ধ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্রান্তিকাল পার করে এসেছি, জয়ও এসেছি, ক্রান্তিকাল আমরা পেরিয়ে এসেছি, সেটাও বলেছেন। কিন্তু আমার একটা জানার বিষয় যে আমরা যদি ওইভাবে দেখি যে ক্রান্তিকালগুলো যখন বিভিন্ন শাসক বা বিভিন্ন সময়কাল বিভিন্ন রাজনৈতিক দল মোকাবেলা করেছে, তখন রাজনীতির বাইরের বা রাজনীতির ভেতরে আমরা যদি ভাইরাস কথাটা বলি, এই ধরনের অনেক ভাইরাস এসে যোগ হয়েছিল বিভিন্ন সময়। এগুলি আপনি স্যার ভালো বলতে পারবেন। এবং এখনও আমরা যখন অনেক রাজনীতিবিদ, বিভিন্ন সরকারি দল, বেসরকারি দল, বিরোধী দল, সব জায়গা থেকে কাউকে কাউকে দেখি যারা ঠিক রাজনীতিবিদের মতো কথা বলেন না, বিব্রত করে রাজনীতিকে বা রাজনৈতিক দলগুলোকে। এই চরিত্রগুলো তো সবসময় ছিল মনে হয়, সেটা নিয়ে স্যার আপনি একটু যে অনেক চরিত্র বিভিন্ন সময় এসছে যারা রাজনীতিকে বিব্রত করেছে, রাজনীতিবিদদের বিব্রত করেছে, রাজনৈতিক দলকে বিব্রত করেছে। এবং আমরা দেখেছি যে খুব রাজনীতির ক্ষেত্রে আমরা যাদেরকে আইকন ভাবি তারাও তাদের দ্বারা বিব্রত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই, ইতিহাস তাই বলে, তাই না? দেখুন, ১৯ শতকে ইংল্যান্ডের রাজনীতিবিদ লর্ড টুইটসমোর, লর্ড সভার সদস্য, নাম থেকেই বোঝা যাচ্ছে, ওই সময় হঠাৎ করে রাজনীতির কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অবয়ব নিয়ে বেশ একটা বিতর্ক উঠেছিল ইংরেজ রাজনীতিবিদদের মধ্যে। তর্কে অংশগ্রহণ করতে গিয়ে তিনি এক পর্যায়ে বলেছিলেন যে পলিটিক্স is still the noblest of challenges. রাজনীতি নিয়ে আমরা যতই কটুকাটব্য করি না কেন, রাজনীতি এখনো মহান একটা চ্যালেঞ্জ। তো সেই কথা দিয়ে আমি শুরু করি। কিন্তু এই চ্যালেঞ্জ যখন বলি, এর মাহাত্ম্য নিয়ে যখন কথা বলি, পাশাপাশি কিন্তু কিছুটা অন্ধকার দিক বিস্তৃত হলে চলে না। যেমনটা আপনি ইঙ্গিত করলেন, ভাইরাসের কথা বললেন। আমরা তো এতদিন বলে এসেছিলাম ফরমালিন, রাজনীতিতে ফরমালিন আছে, আমাদের মাছেও আছে, রাজনীতিতেও আছে। এখন আপনি বললেন ভাইরাস। ভাইরাস কম্পিউটারে আসে এবং এলে কি অবস্থা হয় কম্পিউটারে। তো রাজনীতিতে ভাইরাস যারা সংযোজন করেন তেমন রাজনীতিক বাংলাদেশে আছেন। তবে এখন না, ওই শশাঙ্কের সময় থেকেই আছেন এমন কিছু মানুষ, নইলে মৎস্য ন্যায় হবে কেন আর কি। এবং ১৪ শতকে মিনহাজুস সিরাজ তাবাকাতি নাসিরি নামে একটি বই লিখেছিলেন ফার্সি ভাষায়, সুলতান নাসিরউদ্দিনের সভাসদ তিনি তখন বাংলা অঞ্চল সম্পর্কে একটা নাম দিয়েছিলেন বালাগাগপুর। তো এটা ফার্সি শব্দ, যার অর্থ হলো যে ঝগড়া বিবাদের দেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখুন, সেই ১৪ শতকেও এই কথা বলা হয়েছে। আর আজকে তো ২১ শতকের বাংলাদেশ নিয়ে বলছি। রাজনীতি ক্ষমতাসীন দল, ক্ষমতার বাইরে থাকা দল, তারা বিরোধী দল কিনা সেটা আমি বলতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ক্ষমতার বাইরে থাকা দল, কারণ ক্ষমতার বাইরে থাকা বড় দল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী, ক্ষমতার বাইরে থাকা যারা, তারা তো বিরোধী দল নয় এখন। তো এই যে দু দলের মধ্যে কটুকাটব্য বেশ চলে কিন্তু, এবং যাকে ইংরেজিতে বলা হয় ব্লেম গেম। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই এই ব্লেম গেম চালু হয়ে যায়। এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে নাই, আমি বলেছি।
আমি দেখেছি, আপনিও দেখেছেন। যেমন আমার একটি দৃষ্টান্ত আমি প্রায়শই দেই এমন একটা অভিন্ন প্রসঙ্গে, ডক্টর মনমোহন সিং এর কথা। 2011-তে 7ই সেপ্টেম্বর দিল্লি আদালতে বোমাবাজি হয়েছিল, তাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। তো তখন মনমোহন সিং সেদিন ঢাকা সফর করে গিয়ে দিল্লিতে নেমেছেন কেবল। দিল্লি বিমানবন্দরে সাংবাদিকরা জানতে চাইল এটা কারা করেছে। মনমোহন সিং খুব স্বভাবসিদ্ধ ধীর স্থির কণ্ঠে বললেন যে এটা তো ঘটনা ঘটেছে, এখন তদন্ত হবে, তদন্তের পরে আমরা দেখব এটা কারা করেছে। কিন্তু আপনি অন্যদিকে দেখুন বাংলাদেশের অবস্থা, ঘটনা ঘটা মাত্রই ক্ষমতাসীনের দলের পক্ষ থেকে বলে দেওয়া হয় এটা কারা করেছে। এখন আমি বুঝতে পারছি না এটা কি তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য থাকে কিনা, আর তথ্য থাকলেও এত চটজলদি কি করে তথ্য চলে আসে। আর যদি তথ্য আগে থেকেই থাকতো তাহলে এই ঘটনা প্রতিহত করবার জন্য উদ্যোগ কেন নেওয়া হলো না আর কি। কাজে সেখানে কিন্তু আরেকটা দায় এসে যায় তাদের উপরে, এটা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। তো বেসামাল কথাবার্তা আর বেসামাল কর্ম। এবং আপনি স্যার নিশ্চয়ই মানে লক্ষ্য করেছেন, আমরা তো অতটা লক্ষ্য করি না, আপনি নিশ্চয়ই ইতিহাস থেকে লক্ষ্য করেছেন যে যারা এই কথাগুলো বলেন বা যারা একটু আপনার ভাষায় যারা বেসামাল হয়ে যান বা আমার ভাষায় যারা ভাইরাস, তারা আসলে দলের সাথে তাদের সম্পর্কটা পুরনো না, বা আমি কি বলবো সহজাত না। তারা হয়তো পরবর্তীতে দলে এসেছেন বা দল করছেন বা রাজনীতির সঙ্গেও নতুন ভাবে যুক্ত হয়েছেন, সেরকম লোকজন, মানে যারা ওই দলের সাথে যারা একদম গোড়া থেকে বা আদর্শের সঙ্গে যারা হৃদয়গতভাবে সম্পৃক্ত, তারা এই কথাগুলো সাধারণত বলেন না। আপনি সঠিকই বিশ্লেষণ করেছেন, আপনি আপনার সঙ্গে সহমত এই জন্যে যে আমরা লক্ষ্য করেছি এই ধরনের বেসামাল মন্তব্য করে বিতর্কিত হয়েছেন এমন ব্যক্তিত্ব রাজনীতিতে অনেকটা ভুঁইফোঁড় এবং দলের দিক থেকে খুবই নতুন এবং অনেকটাই অনভিজ্ঞ মানুষ, সমাজ, রাষ্ট্র এবং সময় সম্পর্কে অভিজ্ঞ একজন মানুষ এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারেন। আমি আমার বিরতিতে যাচ্ছি স্যার, এসে একটু জানতে চাবো যে এদেরকে যদি আপনি ভাইরাস বলেই চিহ্নিত করলেন, আমি বলেছি আপনিও বললেন, এবং ভুঁইফোঁড় শব্দটাও বলেন, তাই অ্যান্টি ভাইরাসের কথা যদি বলি তাহলে তাদের বিরুদ্ধে বা তাদের বিষয়ে কেন সেই অ্যান্টি ভাইরাস প্রয়োগ করা হয় না? করতে আমাদের মহান নেতারাও অনেক সময় বিব্রত হয়েছেন বা সাধারণত করতে আমরা খুব বেশি একটু দেখিনি। সেটা কেন হয় সেইটা একটু যদি আপনি বলেন, নাকি কার্যকর হয় না কোনটা? অ্যান্টিভাইরাস কম্পিউটারে কাজ করে আমি দেখেছি, তা নাহলে কম্পিউটার চালু থাকে কি করে। রাজনীতিতে অ্যান্টিভাইরাস কার্যকর হয় না, যে কোনো দলের মধ্যে আমি দেখতে পাচ্ছি। সেটা কেন হয় না বা সেটি প্রয়োগও করা হয় না সঠিকভাবে, তার ব্যাখ্যায় যদি আমি যাই তাহলে শীর্ষ নেতৃত্বকেই আমার অঙ্গুলি নির্দেশ করতে হবে বলে দুঃখিত আমি। কারণ পচনটা তো মাথায় ধরে, মাথায় ধরলে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে, তখন আর মলম দেবার জায়গা থাকে না। কিন্তু আমার মনে হয় রাজনীতিতে এখন দুর্লক্ষ্য বা সামগ্রিক স্বার্থের বিষয়টি অনেকটা উজ্জ্বল হয়ে গেছে। তাৎক্ষণিক স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, যার ফলে অ্যান্টিভাইরাস প্রয়োগের কর্তৃপক্ষেরও যথেষ্ট অভাব বা অ্যান্টিভাইরাসের যথেষ্ট অভাব বলে আমার কাছে মনে হয় আর কি। তবে এতে করে যেমনটা আপনি বলছিলেন, আমি একমত যে দলের ক্ষতি হয়, দলের ভাবমূর্তি বিপন্ন হয়, এবং এইটা কিন্তু নেতৃত্বের একটা নেতিবাচক বৈশিষ্ট্য বলে আমি মনে করব। এবং এ ব্যাপারে যদি সচেতন না হওয়া হয় তাহলে রাজনীতি তো শেষ হয়ে গেছে, এখন রাজনীতি বলতে কিছু আছে কিনা তা নিয়ে আমার প্রশ্ন। অপরাজনীতি করাল গ্রাস বাংলাদেশকে অনেকটাই আচ্ছন্ন করে ফেলেছে। তো সেই জন্যে নেতৃত্বের যথার্থতা যদি না থাকে তাহলে অ্যান্টিভাইরাস আসবে না। এই যে আমরা তো ইতিহাস নিয়ে কথা বলছিলাম, প্রায় 120 বছরের মৎস্য ন্যায়ের পরে
গোপাল নামে একজন মানুষ এসে যখন শাসনের হাল ধরলেন, সব ঠিকঠাক হয়ে গেল। সব যে শতভাগ ঠিক হয়েছে তা বলবো না, পৃথিবীর কোনো দেশে কোনো সমাজে কোনো সময় তা হয়নি, কিন্তু তুলনামূলকভাবে অতীতের চাইতে তখনকার বর্তমান অস্থিরতা কমেছে। অনেক উন্নত হয়ে গেছে। তো সেটা এই জন্যে ইতিহাসে ব্যক্তি নেতার একটা গুরুত্ব কিন্তু স্বীকার করা হয়। যদিও মার্ক্সীয় দর্শনে বা মার্ক্সীয় ইতিহাস চর্চায় ব্যক্তির চাইতে জনগণ, আমজনতার কথা বলা, দুটোর মধ্যেই সত্য আছে। কারণ আমজনতা ব্যক্তি নেতার নির্দেশে যেমন পরিচালিত হয়, বা তাদের প্রভাবে ব্যক্তি নেতাও প্রভাবিত হন, কিন্তু এখন এই বিষয়টি যেন অনুপস্থিত হয়ে গেছে। জনগণের কাছে দায়বদ্ধতা বা জনগণের প্রভাব নেতৃত্বের উপরে, সেটা যেন অনেকটা অনুপস্থিত হয়ে গেছে বাংলাদেশে। নেতৃত্ব অনেকটা একটা অচল আয়তনে আবদ্ধ হয়ে আছে, নিজস্ব কুপমণ্ডুকতার ভেতর থেকে তারা কখনোই বাইরের কিছুকে দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, যার ফলে কোনটা বাঞ্ছিত, কোনটা অবাঞ্ছিত, কোনটা কাঙ্ক্ষিত, কোনটা অনাকাঙ্ক্ষিত, সেটি কিন্তু তারা বুঝতে পারছেন না বলে আমি দুঃখিত। যার ফলে অ্যান্টিভাইরাস কখনোই প্রয়োগ করা হচ্ছে না আর কি। এবং এই তার ফলাফল কি? তাহলে তো অ্যান্টিভাইরাস যদি প্রয়োগ না করা যায়, অ্যান্টিভাইরাস কাজ না করলে তো কম্পিউটার বলি আর ল্যাপটপ বলি অচল হয়ে যায়। অচল। অ্যান্টিভাইরাস না দিলে বা তা যদি কার্যকর না হয়, কম্পিউটার অচল হয়ে যায়। একই সমান্তরালে একই তুলনাটাকে মনে রেখে যদি বলি, রাজনীতি তো অচল। কম্পিউটারের ভাষা বলতে গেলে হ্যাং হয়ে যাওয়া। এই রাজনীতি, আমি যদি বুকে হাত দিয়ে বলি, এই রাজনীতি বাংলাদেশ করেনি, এই রাজনীতিতে বাংলাদেশ হতো না। কিন্তু এখন যে রাজনীতিতে বাংলাদেশের চিন্তা চেতনা আদর্শ অভিলক্ষে পরিপন্থী। নেপালের একজন কবি আছেন, কেদারমান বায়াথিত, একসময় কাঠমান্ডুতে একটি সম্মেলনে যে তার সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি আমার হাতে গুজে দিয়েছিলেন তার কবিতার ইংরেজি অনুবাদ। তো তার বাংলা একটা কবিতা আমাকে খুব আকর্ষণ করেছিল, আমি অনেক জায়গায় আমার লেখায় উদ্ধৃত করেছি, আজকে প্রসঙ্গেও বলছি তাকে কবিতাটি নিয়ে। তিনি বলেছিলেন, রাজনীতি নিয়ে লিখেছিলেন, তিনি জনগণকে উদ্দেশ্য করে বলছেন যে কোন ধরনের রাজনীতি চাই, পঙ্গপালের রাজনীতি চাই না মৌমাছির রাজনীতি চাই। তিনি ব্যাখ্যা করেছেন কবিতার পঙ্ক্তিতে, পঙ্গপাল সব বিনাশ করে দেয়, পঙ্গপাল, হ্যাঁ, আর মৌমাছি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মধ্যে দিয়ে বিরাট সঞ্চয় গড়ে তোলে আর কি, পুঁজি গড়ে তোলে। তিনি বলছেন যে আমরা চাই মৌমাছির রাজনীতি, তো বাংলাদেশে চলছে পঙ্গপালের রাজনীতি। আমরা কিন্তু আমাদের প্রত্যাশা মৌমাছির রাজনীতি। তো যদি মৌমাছির রাজনীতি, এরকম আছে যে মৌমাছির মধু খাওয়ার রাজনীতি, না হুল তো আছেই, কিন্তু মৌমাছির যে কাজটি বলছে, সেই কাজটিকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। মৌমাছি হুল কিন্তু এমনিতে কাউকে ফোটায় না আর কি। আমাদের কীট পতঙ্গরা যখন তারা ভীত সন্ত্রস্ত হয়, মধু খাওয়ার, হ্যাঁ, যে মৌমাছি মধু সংগ্রহ করলো তারপর সেটা খেয়ে নেওয়ার, আমি কেড়ে নিয়ে খাচ্ছি। তবু সব মৌমাছি তো সংগ্রহ করে, সঞ্চয় করে, গড়ে তোলে, জনগণ বা কেউ সংগ্রহ করলো, পঙ্গপাল তো সব শেষ করে, লুটেরা রাজনীতি যদি বলেন। হ্যাঁ, তো সেই জন্য আমাদের ওই রাজনীতি প্রয়োজন। কারণ রাজনীতিতে দেখুন আসলে লুটেরা তন্ত্র চলছে, যদি সোজা বাংলায় মেঠো বাংলায় বলি, লুটেরা তন্ত্র। আমরা কথায় যত না বড়, কাজে কিন্তু অন্য কাজটি করছি বলে আমি দুঃখিত আর কি। রাজনীতিতে যদি জনগণ লগ্ন হতো, দেশ লগ্ন হতো, তাহলে এমন মন্তব্য আসতো না, এমন কাজকর্ম হতো না, বা দেশটির এই অবস্থা হতো না। জনগণ সম্পৃক্ত না থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে থাকলে কিন্তু কথার আড়ম্বরটা বেড়ে যায় তখন আর কি, এবং তাতে করে দেশ এবং জনগণ পিছিয়ে যায় অনেকটা। তারপর তো এই ক্রান্তিকাল থেকেও বেরিয়ে আসতে হবে, সে বেরিয়ে আসার ব্যবস্থাপত্রটা কি হতে পারে? বেরিয়ে আসার, আমি একটু বিরতি থেকে এসে শুনি। হ্যাঁ, আমি তো আমার শুরুতেই আশাবাদ ব্যক্ত করেছি, কারণ ভাই গিরিশচন্দ্র সেনের একটা কবিতা আছে যে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আশার ভেলা আমাকে ভাসতেই হবে, ব্যবস্থাপত্র, এটাও খুব ভালো শব্দ হলো। আমি বেশ কিছুদিন আগে যখন নিয়মিত সংবাদপত্রে কলাম লিখতাম, তখন একটি লেখা বিষয়বস্তু ছিল যে রাজনীতি রুগ্ন, ব্যবস্থাপত্র চাই আর কি, এবং রাজনীতি এখনো অচিকিৎসা নয়, চিকিৎসা করা যাবে।
তো আজকে আবার মনে পড়লো ব্যবস্থাপত্র শব্দটি শুনে যে আসলে রাজনীতির চিকিৎসা দরকার। তবে আমি যেহেতু ইতিহাসের নগণ্য ছাত্র, ইতিহাস সত্য এবং তথ্য নিয়ে কথা বলে, সেই জন্য আমার কাছে তাত্ত্বিক বা বায়বীয় কথা চাইতে, উপদেশমূলক কথা চাইতে ইতিহাসের দিক নির্দেশনা অনেক গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম একজন গোপালের কথা। গোপাল কেন ইতিহাসে বাস্তব হয়ে উঠলেন, তার পটভূমি নির্মাণ করেছিল প্রকৃতিপুঞ্জ। প্রকৃতিপুঞ্জকে আমি বলছিলাম যে আজকের সিভিল সোসাইটির পূর্বাভাস। তো এটা দেখুন যে আম জনতা বা তাদের প্রতিনিধি বর্গের সক্রিয় হতে হয়, সংঘবদ্ধ হতে হয়, যাতে করে সমাজে মৌলিক পরিবর্তন আসে। বৈপ্লবিক পথে হতে পারে, মার্ক্সীয় পদ্ধতি হতে পারে, সেটা অন্য কথা, তারও দৃষ্টান্ত সারা পৃথিবীতে আছে। কিন্তু ওই সময় বৈপ্লবিক পদ্ধতিতে হয়নি, মনোনয়নের পদ্ধতিতে, প্রথা মাফিক পদ্ধতিতেই হয়ে গেছিল। আচ্ছা, তারপর ধরুন 47 থেকে 71 পর্যন্ত আমরা যে আন্দোলন সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের কথা বলেছি, সেখানে কিন্তু রাজনৈতিক আন্দোলনের সমান্তরালে বড় একটি বিষয় ছিল সাংস্কৃতিক আন্দোলন এবং জনগণ লগ্ন সাংস্কৃতিক আন্দোলন। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 পর্যন্ত সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, সাংস্কৃতিক শক্তি সবকিছু তার মধ্যে ছিল। কাজে জনগণ লগ্নতা ছাড়া কোনো সময় কিন্তু ইতিহাসে কখনো মৌলিক বাঁকবদল হয়নি। তো সেই ধারাবাহিকতা আমি বলবো, আমি যখন দেখছি রাজনীতি আমাকে আমার কাঙ্ক্ষিত ফল উপহার দিতে পারছে না, সেই সময় এখন সবচেয়ে বেশি প্রয়োজন এখনকার সেই সময়টি আর কি, যে সময় আমাদের দরকার ওই ইতিহাসের নির্দেশিত জনগণ লগ্ন একটা ঐক্য সংহতি। এটা কিন্তু বায়বীয় কোনো কথা নয়। আমাদের নাগরিক সমাজকে সক্রিয় হতে হবে। তবে একটা সমস্যা আছে বাংলাদেশে, নাগরিক সমাজ বলতে গেলেই একটু বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যায়, কারণ এখানে ঘরানা ভিত্তিক বিভক্তি দেখতে পাই। ঘরানা ভিত্তিক নাগরিক সমাজ, সেইটাই মানে বিভিন্ন এভিনিউর নাগরিক সমাজ। নাগরিক সমাজের সংজ্ঞায় কিন্তু ঘরানা ভিত্তিক বিভক্তির কোনোই অবকাশ নেই। সেই জন্য বলছি যে আজকে এখন নাগরিক সমাজের অংশ যারা, তাদেরকে দেশ এবং জনগণের সামগ্রিক স্বার্থ নিয়ে সামগ্রিক চিন্তা ভাবনা কর্মকাণ্ড প্রয়োজন আছে বলে আমি মনে করি, এবং অতীতেও তাই দেখেছি। 71-এর মুক্তিযুদ্ধ সফল হতো না যদি না আমরা এমনি সামগ্রিক সত্তায় উদ্ভাসিত না হতাম, সেই তো কাজে এখন এইটা অত্যন্ত প্রয়োজন। রাজনৈতিক নেতৃত্বের ঘাটতি, সীমাবদ্ধতা নিয়ে আমাকে বসে থেকে আক্ষেপ করলে চলবে না। জনগণকে, জনগণের প্রতিনিধিদের, যারা জনগণ নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে একাত্তা হয়ে এই যে যতগুলো সংকটের মুখোমুখি এখন আমাকে যা কিছু গ্রাস করছে তার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করতে হবে, এর বিকল্প কিছু নাই আর কি। এবং সেই সাংস্কৃতিক আন্দোলনের কথা বলে আমরা ওই 90 যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা দেখেছি সেখানেও সাংস্কৃতিক আন্দোলনের একটা বড় ভূমিকা ছিল, সবচেয়ে বড়। যে কোনো মুক্তির আন্দোলন, পৃথিবীর যে কোনো দেশে মুক্তির আন্দোলন, বাকবদলের আন্দোলনে, রাজনৈতিক আন্দোলনের সমান্তরালে সাংস্কৃতিক আন্দোলন কাজ করেছে, আমাদের বেলাও করেছে। এখন সেই জায়গাতেই আমরা দেখছি যে সাংস্কৃতিক আন্দোলনের স্লোগান নেই, তারা সরব নন। না, সেটাই আমার দুঃখ আর কি, যে কেন সরব হচ্ছে না, কেন সোচ্চার হচ্ছে না। শুধুমাত্র জাতীয় কবিতা উৎসবের সময় শুনি যে কবিতা রুখবে জঙ্গিবাদ, কবিতা রুখবে স্বৈরাচার ইত্যাদি ইত্যাদি, কিন্তু সক্রিয়তার পর্যায়ে সেই এটা হচ্ছে না আর কি। বাচনিকতার উচ্ছ্বাসে আমরা যথেষ্ট দৃশ্যমান, কিন্তু সক্রিয়তার দিক থেকে অতটা আমরা দৃশ্যমান নই কেন আর কি। এটা এখানে এক ধরনের কি উন্নাসিকতা এসে গেছে কিনা আমাদের জাতীয় মানসিকতায়, সেটি কিন্তু প্রশ্ন আর কি। এখন দলের সমর্থনে দলবাজি করা, দলদাস হওয়া, দল কানা হওয়া, এটা না যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কথা হচ্ছে একটি বিবেকী প্রশ্ন থাকবে যে দলকে আমি অবশ্যই সমর্থন করবো, যার যার দল আছে, কিন্তু দল যদি ভুল কাজ করে, দল যদি আমার কাঙ্ক্ষিত পথে না আগে, আমার কি অধিকার নেই সঠিক পথ নির্দেশনা করতে পার? সেটাই তো গণতন্ত্র এবং সেটাই তো পথ। তো এমনকি খলিফা আবু বকর সিদ্দিক
যখন খলিফা নির্বাচিত হলেন, এটা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে হলো, আরবের গোত্র প্রথা মানে, তিনি প্রথম যে ভাষণটা দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আমি জানি আমার চেয়েও যোগ্যতর অনেক ব্যক্তি আছেন, তবুও আপনারা আমাকে খলিফা নির্বাচিত করেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু খেয়াল রাখবেন, আমি যেন কোরআন এবং নবীর, আল্লাহর নবীর পথ অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আমার শাসন পরিচালনা করি, এবং আপনাদের দায়িত্ব হবে আমি যদি ভুল করি সেটা নির্দেশ করে দেওয়া। আপনারা যদি সেই নির্দেশটি না করেন, আমার ভুলটাকে যদি না দেখিয়ে দেন, সেটি হবে রাষ্ট্রদ্রোহিতার শামিল, ট্রিজন বলেছিলেন। সেই জায়গা থেকে যে গণতন্ত্র শুধুমাত্র দৃশ্যমান কোনো বক্তব্য নয়, এটা অনুশীলন এবং চর্চার বিষয়, এবং নিরন্তর অনুশীলন এবং সেইটা করলেই হয়তো বা ক্রান্তিকাল অতিক্রম করা আমি সম্ভব। আপনার সঙ্গে একমত। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংগ্রাম। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।